ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.2। 18.2 এ আজকে আমি তোমাদের করাবো, দেখো 6, 7, 8, 9 এবং 10 নম্বর দাগের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এখানে অঙ্ক আছে বর্গমূলের, ঠিক আছে? বর্গমূল বিষয়ক অঙ্ক আমরা এখানে শিখবো। তার আগে বলে রাখি, এর আগের ভিডিওতে কিন্তু 1 থেকে 5 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে শুরু করছি 6 নম্বর দাগের অঙ্ক থেকে। তো প্রথমে তোমরা দেখে নাও 6 নম্বর দাগের অঙ্কতে কি বলছে। বলছে দেখো, এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীরশিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময়ে তাদের নীরের বর্গাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তো দেখো এর আগের ভিডিওতেও কিন্তু আমি একটা বিষয় বুঝিয়েছিলাম। তোমরা এই প্রশ্নে দেখো এখানে একটা শব্দ দেয়া রয়েছে, সেটা হচ্ছে কমপক্ষে, তাই না? তো দেখো আগের ভিডিওতে কি বুঝিয়েছিলাম, সেখানে একটা টেকনিক শিখিয়েছিলাম যে দেখো গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এবং লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লসাগু অর্থাৎ লঘিষ্ঠ কথার মানে হচ্ছে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে? অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এবারে লসাগু আমরা কোন কোন ক্ষেত্রে করব? দেখো যেখানে যে প্রশ্নে যদি সবচেয়ে ছোট কোনো কিছু জানতে চায়, বা সবচেয়ে কম, সর্বনিম্ন, ক্ষুদ্রতম বা কমপক্ষে, এই শব্দগুলো যদি থাকে, অর্থাৎ সব ক্ষেত্রে কম কম বিষয় যদি জানতে চায়, তাহলে কিন্তু আমরা লসাগু করি। কারণ লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি কমপক্ষে এই শব্দটা কিন্তু আছে। তোমরা দেখো এখানে কমপক্ষে শব্দটা আছে, অর্থাৎ আমরা কি করব, এই 18, 24 এবং 27 এর লসাগু করব। কেন বলো তো? আমরা যে শিক্ষক, শারীরশিক্ষার শিক্ষক যেভাবে সাজিয়েছেন, সেই যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু 18, 24 এবং 27 গুণিতক অবশ্যই হবে, এবং সেটা হচ্ছে সব থেকে ছোট সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? তাহলে আমরা দেখো এইভাবে অঙ্কটা লিখতে শুরু করব। আমরা করছি 6 নম্বর দাগের অঙ্ক। তাহলে প্রথমেই আমরা দেখো 18, 24 এবং 27 এর কি করব, লসাগু করব। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই লসাগু করতে জানো। তো দেখো 18, 24 এবং 27কে, তিনটে সংখ্যাকে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাই না? দেখো 3 6 18 হচ্ছে, 3 8 24 হচ্ছে, এবং 3 9 27 হচ্ছে। আমাদের উদ্দেশ্য কি, একদম নিচে প্রত্যেকটা ক্ষেত্রে 1 আনবো। তো দেখো আমরা এবারে 6, 8, 9 এর মধ্যে ফের 3 দিয়ে ভাঙাতে পারি। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 8 করতে 8ই থাকছে, কারণ 8কে 3 দ্বারা ভাগ করা যায় না। এবারে দেখো 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9। এবারে দেখো এখানে 2 আছে, 8 আছে। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাঙাই তাহলে কত হচ্ছে, 2 1 কে 2, 4 দুগুণে 8, 3 করতে 3 যেমন ছিল রাখলাম। নিচে দেখো 4 আর 3 এসছে, এই পর্যন্ত অঙ্কটা রাখলেও হয়, কিন্তু আমরা কি করব, শেষে সবার 1 আনবো। তাহলে দেখো আমরা যদি ফের 3 দিয়ে দিই, তাহলে 1 করতে 1, 4 করতে 4, 3 করতে 3 1 কে 3 হয়ে যাচ্ছে। এবারে যদি আমরা সরাসরি 4 দিয়ে ভাঙাই, তাহলে 1 করতে 1, 4 1 কে 4, 1 করতে 1। তাহলে নিচে সব কিন্তু কি এসে গেছে, দেখো তো 1 এসে গেছে, তাই না? তো দেখো এখানে আমরা কি পেলাম, 18, 24 এবং 27 এর লসাগু যদি আমরা করতে চাই, তাহলে এই বাঁ দিকের যে সংখ্যাগুলো এসছে তাদের গুণ করলেই আমরা লসাগু পাবো। সেই লসাগুটা আমরা না লিখে কিভাবে লিখতে পারি বলতো? আমরা এইভাবে লিখতে পারি, অতএব দেখো ভালো করে খেয়াল করো, 18, 24 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এই যে যে সংখ্যাটা দাঁড়াবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে নাকি 18, 24 এবং 27 তিনটে সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, সেটা কি হবে? সেটাই হবে এদের লসাগু। সেই লসাগু কথাটা না লিখে আমি এইভাবে লিখলাম।
বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি সংখ্যা পেলাম দেখো, 3 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 4, তাই তো? এখানে ভালো করে খেয়াল করো তো, দেখো 3 জোড়াতে আছে, আবার 4ও কিন্তু জোড়াতে আছে। কেন? কারণ 4 মানে হচ্ছে 2 গুণ 2। আমরা 3 এইটাকে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি। আবার দেখো 4কে আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 বা 2 স্কোয়ার লিখতে পারি, তাই না? আর এখানে দেখো 2 আর 3, 2 আর 3 কিন্তু 3 দুগুণে 6 যদি আমরা লিখি এইভাবে, দেখো 3 দুগুণে 6 করে দিলাম। এই দুটো 3 দুগুণে 6 যদি আমরা না করি, অর্থাৎ আমরা যদি 2 গুণ 3 আকারে রাখি, তাও কিন্তু হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, 3 এর স্কোয়ার পাচ্ছি কারণ 3 জোড়াতে আছে, আবার 4 অর্থাৎ 2 এর জোড়া বা 2 স্কোয়ার, অর্থাৎ 3 এবং 2 কিন্তু পূর্ণ বর্গাকারে আছে। এখানে দেখতে পাচ্ছি 2 এবং 3 আলাদা একা একা পড়ে আছে, এরা কিন্তু জোড়াতে নেই। কিন্তু অঙ্কতে কি জানতে চেয়েছে দেখো তো, বলছে এক সময়ে তাদের নিরেট বর্গাকারেও, ভালো করে খেয়াল করো, এই নিরেট বর্গাকারেও সাজিয়েছেন। বর্গাকারে কিন্তু তখনই সাজানো সম্ভব হয়, একটা জিনিস খেয়াল করো এখানে, দেখো ধরো 4জনকে যদি আমরা বর্গাকারে সাজাই, তাহলে এদিকেও 2জন, এদিকেও 2জন, দেখো তো এদিকেও 2জন পাচ্ছি, এদিকেও 2জন পাচ্ছি, মানে বর্গাকার। বর্গাকার আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ সবই এক হয়। আবার ধরো 16জন যদি হয়, 16 মানে কি, 4 গুণ 4, তাই তো? 4 4 গুণ 4 এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা 16 মানে, সেই জন্য 16 আমরা 4 গুণ 4 মানে 1 2 3 4, এদিকেও 4জন, আবার এদিকেও দেখো প্রত্যেকটা 4জন করে সাজাচ্ছি, অর্থাৎ এদিকেও 4 1 2 3 4, এদিকেও দেখো 1 2 3 4। বুঝতে পেরেছো? এই হচ্ছে নিরেট বর্গাকার। তাহলে নিরেট বর্গাকারে সাজাতে গেলে তোমরা দেখতে পাচ্ছ, ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম যে সংখ্যাটা অবশ্যই পূর্ণ বর্গাকার হতে হবে। 16 অবশ্যই পূর্ণ বর্গাকার, কারণ 16কে 4 গুণ 4 বা 4 স্কোয়ার আকারে লেখা যায়। আবার 4 অবশ্যই পূর্ণ বর্গাকার, কারণ 4কে আমরা 2 স্কোয়ার বা 2 গুণ 2 আকারে লিখতে পারি। ঠিক আছে? তাহলে পূর্ণ বর্গাকারে যদি আমরা সাজাতে চাই, তাহলে যে সংখ্যাটা, যে ছাত্রছাত্রী সংখ্যাটা আমরা পাবো, সেটা অবশ্যই পূর্ণ বর্গাকার বা পূর্ণ বর্গ হতে হবে। তো আমরা এখানে যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা দেখো 18, 24 এবং 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে দেখো 2 আর 3 এই যে একা একা রয়েছে, এদেরকে আর একটা জোড়া লাগবে, অর্থাৎ আর একটা 2 এবং আর একটা 3-এর গুণ কিন্তু যদি আমরা করতে পারি, তাহলেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। এবং তখনই কিন্তু এই যে ছাত্রছাত্রী সংখ্যাটা সেখানে গিয়েছে, তাদেরকে দিয়ে পূর্ণ বর্গাকার বা নিরেট বর্গাকারে সাজাতে পারবে শারীর শিক্ষার শিক্ষক। বুঝতে পেরেছো? তাহলে আমরা যে পূর্ণ বর্গাকার যদি করতে চাই, 2 আর 3 গুণ করব, তাহলে সংখ্যাটা এইভাবে লিখে আর একবার দেখো, ভালো করে খেয়াল করো, লিখছি দেখো, 18, 24 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ। দেখো আরেকটা শব্দ আমি এখানে অ্যাড করলাম, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? আগেরটার সঙ্গে শুধু পূর্ণবর্গ কথাটা অ্যাড করেছি। দেখো 18, 24 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ছিল আগেরটা, এখন কি করলাম, 18, 24 এবং 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ করতে গেলে দেখো 3 স্কোয়ার আগে ছিল, 2 স্কোয়ার ছিল, আর 2 একা পড়ে আছে, তাহলে 2 এর সঙ্গে 2 আর 3 ছিল একা, আর একটা 2 আমি বাইরে থেকে আনছি, আর একটা 3 আমি বাইরে থেকে আনছি। বুঝতে পেরেছো? তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, 3 স্কোয়ার হয়ে গেল, 2 স্কোয়ার হয়ে গেল, এই দুটো 2 আছে মানে আর একটা 2 স্কোয়ার, আর দুটো 3 আমি পেয়ে যাচ্ছি মানে আর একটা 3 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে সবার মাথায় স্কোয়ার বা বর্গ চিহ্ন আছে মানে সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হলো। এই সংখ্যাটার গুণ যদি আমি বের করি, সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সেই সংখ্যার স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যদি স্কুলে যায়, তাদেরকেই একমাত্র কি করতে পারবে না, নিরেট বর্গাকারে সাজাতে পারবে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে দেখো তো, এখানে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 3 3-এ 9। ঠিক আছে? তাহলে দেখো 4 9 কত, 36, আবার দেখো 4 9 কত, 36, তাই তো? তাহলে 36 আর 36
যদি গুণ করে দিই কত হচ্ছে দেখো তো, 6 6 36 ছয়, হাতে থাকে 3, তাই তো? 3 6 18 আর 3 19 20 21। পরের লাইনে চলে এসো, 3 6 18, 18 8, হাতে থাকে 1, 3 3 9 রাখে 10, তাহলে কত হচ্ছে 6 8 আর 1 9, 2 করতে 2 1, তাহলে 1296, তাই তো? তাহলে 36 আর 36 গুণ করলে আমরা পাচ্ছি 1296। তাহলে পূর্ণবর্গ সংখ্যা 1296। তাহলে 1296 জন কিন্তু ওই দিন উপস্থিত ছিল, যাদেরকে নিরেট বর্গাকারে সাজিয়েছেন শিক্ষক। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো দেখো, যেভাবে জানতে চেয়েছে সেভাবেই লিখবো, যে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখবো, অতএব এটা রাফ, ডান দিকে জায়গা থাকলে ডান দিকে এভাবে দাগ দিয়ে আলাদা করবে, লিখবো ওই দিন কমপক্ষে কতজন উপস্থিত ছিল, 1296 জন উপস্থিত। কি জানতে চেয়েছে, কতজন বিদ্যালয়ে উপস্থিত ছিলাম বা বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে এতজন উপস্থিত ছিলাম, কমপক্ষে এতজন বিদ্যালয়ে কথাটা এখানে যুক্ত করে দিই, বিদ্যালয়ে। ঠিক আছে, এটাই হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এরপরে কিন্তু আমরা চলে যাব পরের অঙ্কতে। তোমরা পরের অঙ্ক ভালো করে খেয়াল করো, 7 নম্বর দাগ। কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। এখানে একটা সম্পর্ক দিয়েছে, কি বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। এবারে জানতে চেয়েছে সংখ্যা দুটি কি কি হিসাব করি। তো দেখো, আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করছি। এখানে যে সম্পর্কটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, এই সম্পর্কটা দেখো আগে আমি লিখে ফেলছি। কি না, দেখো এখানে আমরা যদি লিখি বড় সংখ্যা সমান কত না 3 গুণ ছোট সংখ্যা লিখতে পারি, 3 গুণ ছোট সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করো, বড় সংখ্যা বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাহলে বড় সংখ্যা যা হবে ছোট সংখ্যা কি হবে তার 3 গুণ হবে। সেটাই দেখো লিখেছি, বড় সংখ্যা সমান 3 গুণ ছোট সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এটাকেই আমরা একটা সম্পর্কে তৈরি করতে পারি, যে লিখতে পারি শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী। শর্তানুযায়ী কি লিখতে পারি, দেখো এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 147, তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি দুটি সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, এই দুটি সংখ্যার গুণফল কত বলেছে 147। এটা হচ্ছে সম্পর্ক। এইবারে ভালো করে খেয়াল করো, বড় সংখ্যা সমান আমরা কি দেখলাম, বড় সংখ্যা হচ্ছে ছোট সংখ্যার 3 গুণ, অর্থাৎ 3 গুণ ছোট সংখ্যা। তাহলে এই যে বড় সংখ্যাটা আছে না, এখানটায় আমরা এই 3 গুণ ছোট সংখ্যাটা লিখে দেবো। বুঝতে পেরেছো, কারণ আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যা সমান তো 3 গুণ ছোট সংখ্যা। দেখো আমি পরের লাইনে বড় সংখ্যার জায়গাতে 3 গুণ ছোট সংখ্যা কথাটা লিখলাম, আর এই যে পরে যে ছোট সংখ্যাটা ছিল সেটা যেমন ছিল তেমনই লিখে দিলাম। বুঝতে পেরেছো আশা করি। ডান দিকে কি ছিল 147 ছিল। তার পরের লাইনে আমরা চলে যাচ্ছি। দেখো মাঝখানে যেহেতু সমান চিহ্ন, সেই জন্য বাঁদিকে আমরা বা অর কথাটা লিখে লিখে সমাধান করব। ঠিক আছে, এবারে দেখো এখানে ছোট সংখ্যা আর ছোট সংখ্যা দুটো বিষয় গুণ আছে না, একই বিষয় গুণ, তাহলে দুটো একই বিষয় যদি গুণের সম্পর্কে থাকে তার বর্গ হয়। তোমরা নিশ্চয়ই জানো এটা। সেটা কি রকম না, 2 গুণ 2 মানে 2 স্কয়ার। আবার দেখো মিটার গুণ মিটার মানে কি, মিটার স্কয়ার বা বর্গ মিটার লিখি আমরা, মিটার স্কয়ার বা বর্গ মিটার, তাই তো? তাহলে দুটি একই সংখ্যা গুণ যদি আমরা করি তাহলে তার বর্গ হয়, বা একই বিষয় গুণ করলে আমরা তার স্কয়ার বা বর্গমিটার লিখতে পারি। ঠিক একই রকম ভাবে ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা মানে কি, ছোট সংখ্যার স্কয়ার বা বর্গ লিখবো। তাহলে দেখো
3 গুণ ছোট সংখ্যা, ঠিক আছে, ছোট সংখ্যার আমরা বর্গ লিখে দিলাম, ডান দিকে কি করছি 147 যেমন ছিল রাখলাম। বা এই 3টা দেখো ছোট সংখ্যার সঙ্গে, ছোট সংখ্যার যে বর্গ তার সঙ্গে কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে। তাহলে 3টাকে যদি আমি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, আমরা জানি সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক যদি স্থান পরিবর্তন করি তাহলে চিহ্নটা উল্টে যায়, অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে এক্ষেত্রে গুণ আছে মানে ভাগ হবে। তাহলে বাঁ দিকে আমরা ছোট সংখ্যা তার স্কয়ার বা বর্গ সমান, এই 3টা ডান দিকে গেলে ভাগ হবে মানে নিচে চলে যাবে, ডান দিকে ছিল 147, নিচে চলে যাবে 3, এবার 3 দিয়ে 147কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো তো, দেখো 3 এ 4 12, তাই না? তাহলে 14 থেকে 12 চলে যাচ্ছে, থাকছে 2, তারপরে 7 মানে 27, 3 9 27, তাহলে কত থাকছে 49। এবারে ছোট সংখ্যার বর্গ সমান 49, অতএব আমরা ছোট সংখ্যা সমান লিখতে পারি কি, ছোট সংখ্যা। দেখো ছোট সংখ্যা সমান আমরা কি লিখতে পারি বলতো, দেখো এখানে বর্গ তুলে দিচ্ছি মানে ডান দিকে কি হবে বর্গমূল, বা অন্যভাবে যদি আমি ব্যাখ্যা করি তাহলে কি হবে, বাঁ দিকে বর্গমূল করেছি বলেই এই বর্গ চিহ্নটা উঠে ছোট সংখ্যা হয়ে গেছে, তাহলে ডান দিকেও বর্গমূল করতে হবে, তাই না? বা অন্যভাবে যেটা প্রথমে বললাম যে একদিকের বর্গ তুলে দিলে অপর দিকে বর্গমূল হয়, ঠিক আছে, যেটা তোমরা সুবিধা হয় সেইভাবেই মনে রাখবে। তাহলে বাঁ দিকে বর্গ তুলে দিয়েছি, ডান দিকে বর্গমূল হয়ে যাবে। তাহলে ডান দিকে সংখ্যা ছিল 49, তার বর্গমূল করে দিচ্ছি, 49 সমান আমরা লিখতে পারি 7 গুণ 7, তাই না? অর্থাৎ 7 7 49। তাহলে আমরা জানি যে বর্গমূল চিহ্নের ভিতরে দুটি একই সংখ্যা গুণফল আকারে যদি থাকে তাহলে যে কোনো একটি কিন্তু বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ 7 হয়ে যাচ্ছে কি ছোট সংখ্যা, ঠিক আছে? তাহলে ছোট সংখ্যা যদি 7 হয়, বড় সংখ্যা আমরা খুব সহজেই পেয়ে যাব, কারণ সম্পর্ক দেখো এখানে রয়েছে বড় সংখ্যা সমান 3 গুণ ছোট সংখ্যা। তাহলে আমরা লিখে দিই, অতএব বড় সংখ্যা সমান 3 গুণ ছোট সংখ্যা, মানে ছোট সংখ্যা পেয়েছি 7, তাহলে 3 গুণ 7 অর্থাৎ 3 7 21। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ছোট সংখ্যা পেলাম 7, বড় সংখ্যা পেলাম 21। সেটাই কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছিল যে সংখ্যা দুটি কি কি। তাহলে আমরা উত্তর যেভাবে চেয়েছে সেইভাবেই লিখে দিই, অতএব নির্ণেয় সংখ্যা দুটি হবে 7 এবং 21। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 8 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমে মানে কি, ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ঊর্ধ্বের দিকে যাওয়া, বা ছোট থেকে বড়র দিকে যাওয়া, বা ছোট থেকে বড় হিসেবে সাজানো। ঠিক আছে, তো এখানে যে বিষয়গুলো দেয়া রয়েছে সেটা দেখো আমি পরপর এইভাবে লিখে নিয়েছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, ভালো করে খেয়াল করো। আমরা এরকম নিচে নিচে পরপর লিখে নেব। তারপরে এখানে পরেরটা দেখো কি আছে, যে √36 বা √36 প্লাস √25। তাহলে √36 কে আমরা কিভাবে লিখতে পারি, 36 মানে কি 6 গুণ 6, 6 6 36, তাই তো? তাহলে 6 × 6 লিখলাম, যোগ চিহ্ন দিলাম। তারপরে 25 মানে কি 5 গুণ 5, অর্থাৎ 5 5 25। ঠিক একই রকম ভাবে, আচ্ছা এটা আগে কমপ্লিট করে নিই। দেখো 6 গুণ 6 রুটের মধ্যে আছে, তার মানে একটা 6 বাইরে বেরিয়ে আসবে। আবার দেখো 5 গুণ 5 রুটের মধ্যে আছে, দুটি একই সংখ্যা গুণ আকারে, তাহলে একটা বাইরে বেরিয়ে আসবে রুটের, তাই তো? তাহলে 6 আর 5 কত হচ্ছে বলো তো, 11 হচ্ছে। তাহলে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা আমরা মান বের করতে পারবো। ভালো করে খেয়াল করো, 49 আছে পরের লাইনে, 49 মানে কি 7 7 49, তাহলে 7 × 7 করলাম, প্লাস চিহ্নটা দিলাম। এখানে 9 মানে কি 3 গুণ 3, 3 3 9, তাহলে দেখো 7 গুণ 7, তার মানে একটা 7 আমার রুটের বাইরে বেরিয়ে আসছে, যোগ দুটো 3 রুটের মধ্যে, মানে একটা 3 রুটের বাইরে বেরিয়ে আসছে। তাহলে কত হচ্ছে দেখো তো, 7 আর 3 হচ্ছে 10। পরেরটায় চলে এসো, এখানে √25 আছে, √25 মানে কি 5 গুণ 5, কারণ 5 5 25, এই যোগ চিহ্নটা এখানে দিলাম। এখানে দেখো 100, 100 মানে আমরা জানি
10-এর যদি নামতা পড়ি তাহলে 10 10 কে 100, তাই না? তাহলে 10 গুণ 10। তাহলে দেখো দুটো 5 মানে একটা 5 রুটের বাইরে বেরিয়ে এলো, যোগ দুটো 10 মানে একটা 10 রুটের বাইরে বেরিয়ে এলো। তাহলে কত হচ্ছে? 10 আর 5-এ 15 হচ্ছে। খুব সহজেই পরেরটাও করতে পারবো। দেখো 4 রুটের মধ্যে আছে, তার মানে আমরা 2 গুণ 2 করতে পারি, কারণ 2 দুগুণে 4। যোগ চিহ্নটা এখানে দিলাম। 16 মানে কি? 4 এ 4 16, অর্থাৎ 4 ইন্টু 4। ঠিক আছে, তো দেখো দুটো আছে রুটের মধ্যে, তার মানে একটা বাইরে বেরিয়ে আসবে। যোগ চিহ্ন দিলাম, দুটো 4 আছে রুটের মধ্যে, একটা 4 বেরিয়ে আসবে রুটের বাইরে। আশা করি বুঝতে পারছো। তো দেখো 4 আর 2 কত হচ্ছে? 4 আর 2 6 হয়ে যাচ্ছে। তাহলে দেখো সবার মান কিন্তু আমরা বের করে ফেলেছি। সব থেকে ছোট, আমরা ছোট থেকে বড় হিসেবে যেহেতু সাজাবো, সব থেকে ছোট 6, তাই না? 6 মানে কি? আমাদের অঙ্কে যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু লিখবো, 6 কিন্তু লিখবো না। 6 অর্থাৎ √4 প্লাস √16 এইভাবে লিখবো। তাহলে যেভাবে জানতে চেয়েছে সেভাবে লিখি, যে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে আমরা লিখবো অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। কি কি পাচ্ছি? দেখো 6 মানে কি? এইটা, অর্থাৎ √4 যোগ √16। 6-এর পরের সংখ্যাটা কি? 6-এর পরের সংখ্যা দেখো 10, তারপরে 11, তারপরে 15, অর্থাৎ 10 মানে কি? 10 মানে এইটা, অর্থাৎ কমা দিয়ে লিখবো √49 যোগ √9। তারপরের সংখ্যা কত? 10-এর পরে 11, 11 মানে এই সংখ্যাটা, অর্থাৎ √36 যোগ √25। তারপরে কি আছে? 15 হচ্ছে সব থেকে বড়, 15 মানে এই সংখ্যাটা, অর্থাৎ √25 প্লাস √100। ঠিক আছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় হিসেবে আমাদের সাজানো কমপ্লিট। উত্তরটা আমাদের হয়ে গেল। একটা জিনিস এখানে বলে রাখি, দেখো 8 নম্বর দাগের যে প্রশ্নটা ছিল মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমে ঊর্ধ্বের দিকে যাওয়া, মানে ক্রমে ছোট থেকে বড়র দিকে যাওয়া। কিন্তু তোমাদের দেখো বইতে 294 পৃষ্ঠাতে যে উত্তর দেয়া আছে 18.2 দেখতে পাচ্ছ কোষে। দেখি এখানে 8 নম্বর দাগের উত্তর দেখো, প্রথমে আছে √25, তারপরে আছে প্লাস দিয়ে √100, অর্থাৎ আগে কিন্তু বড়টা দেয়া রয়েছে, ক্রমে ছোটর দিকে সাজানো আছে, অর্থাৎ অধক্রমে সাজানো আছে। উত্তরটা কিন্তু ভুল আছে, বুঝতে পেরেছো? আমি কি করেছিলাম এখানে, এখানে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে √4 তারপরে √16 হবে, বুঝতে পেরেছো? এটাই কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সঠিক। বইতে যেটা আছে, বইতে আছে অধক্রমে সাজানো, এটা কিন্তু অঙ্কটা উল্টে ভাবে সাজাতে হবে, বুঝতে পেরেছো? অঙ্কটার উত্তরটা কিন্তু একটু ভুল আছে, এটা খেয়াল রাখবে। এবারে আমরা করব কোনটা বলো তো? 9 নম্বর দাগেরটা। 9 নম্বর দাগের কি বলছে ভালো করে খেয়াল করো। বলছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করি। তাহলে দেখো 3টি সংখ্যা আমাদের বের করতে হবে। সংখ্যা 3টি তো আমরা জানি না, তাহলে যে সংখ্যা 3টি আমরা জানি না সেগুলোকে আমাকে ধরে নিলে কিন্তু অঙ্কটা অনেক ছোট হবে। এখানে যদি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা বারবার লিখি, বারবার ওই কথাগুলো লিখতে হবে। তার পরিবর্তে যদি 3টি সংখ্যা আমরা ধরে নিই, দেখো আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করছি, এইভাবে ধরে নিচ্ছি, তাহলে অঙ্কটা কিন্তু করতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। আমরা এইভাবে লিখতে পারি, ধরি প্রথম সংখ্যা সমান a, দ্বিতীয় সংখ্যা সমান b এবং তৃতীয় সংখ্যা সমান c। ঠিক আছে, এই ABC ধরে নিয়েছি, XYZ ও ধরা যেত। তাহলে এই 3টে ধরে দিয়েছি, মানে বারবার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা এগুলো লিখতে হবে না। এবারে এই 3টে লিখে নিয়েছি, মানে দেখো এখানে প্রথম আর দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় আর তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম আর তৃতীয়র গুণফল কি করছে না 32। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী একটা সম্পর্ক আমরা লিখতে পারি। দেখো লিখছি, ভালো করে বোঝার চেষ্টা করো। লিখছি শর্তানুযায়ী, শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী, যা খুশি লিখতে পারো। দেখো প্রথমের সঙ্গে দ্বিতীয়টির গুণ, তাই না? প্রথম আর দ্বিতীয় 24। তাহলে প্রথম আর দ্বিতীয় মানে কি? প্রথম হচ্ছে a,
গুণ দ্বিতীয় হচ্ছে বি, করে দিলাম প্রথমটা। তারপরে কি বলছে দেখো তো, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে দ্বিতীয় কোনটা, দ্বিতীয় হচ্ছে বি, দেখো বি করলাম, আর তৃতীয় হচ্ছে সি, তাহলে বি ইন্টু সি করলাম। দেখো আমি নিচে নিচে দাগ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখো কি বলছে, প্রথম আর তৃতীয়, তাহলে প্রথম আর তৃতীয় গুণ করছি, প্রথম হচ্ছে এ আর তৃতীয় হচ্ছে কে, তৃতীয় হচ্ছে সি। দেখো প্রথম আর দ্বিতীয়, দ্বিতীয় আর তৃতীয়, তৃতীয় আর প্রথম, এই প্রথম আর তৃতীয় একই ব্যাপার, তিনটের গুণ আমরা বাঁদিকে করেছি, ডান দিকে এই তিনটের যে গুণফল সেগুলো আমরা করব, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় গুণ করলে কত দেখতে পাচ্ছি 24, দ্বিতীয় আর তৃতীয় 48, তাহলে প্রথম আর দ্বিতীয় কত লিখছি 24 গুণ দ্বিতীয় আর তৃতীয় কত 48, আর প্রথম আর তৃতীয় বলেছে কত, প্রথম আর তৃতীয় গুণফল বলেছে 32। দেখো প্রথম আর তৃতীয় হচ্ছে 32, তাহলে বাঁ দিকের গুণ প্রথম আর দ্বিতীয় করেছি মানে ডান দিকেও সেটা রেখেছি, বাঁ দিকে দ্বিতীয় আর তৃতীয় রেখেছি, ডান দিকে সেটা রেখেছি, বাঁ দিকে প্রথম আর তৃতীয় রেখেছি, ডান দিকেও সেটা রেখেছি। তাহলে আমরা মাঝখানে কি সমান চিহ্নটা দিতে পারি, সমান চিহ্নটা দিয়ে একটা সম্পর্ক তৈরি করলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমরা বাঁ দিকটা খেয়াল করি, আমরা যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে সেই জন্য বা অর লিখবো বাঁ দিকে। এখানে দেখো প্রত্যেকটা দুটো করে আছে, দেখো এ একটা আছে, এ একটা, দুটো, বি দেখো দুটো, সিও দুটো, তাহলে আমরা কি করতে পারি, দুটো একই সংখ্যার গুণফল আকারে যদি থাকে তাহলে তার স্কোয়ার হয়, অর্থাৎ এ স্কোয়ার গুণ বি স্কোয়ার গুণ সি স্কোয়ার, তাই তো। তাহলে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার গুণ সি স্কোয়ার আমরা ডান দিকে, দেখো রুট চিহ্নটা আমি পরের লাইনে দেবো, রুট চিহ্নটা এখন দেওয়ার দরকার নেই। দেখো 24, 48 আর 32, 24, 48 আর 32 যেমন ছিল তেমন রাখলাম, এই রুট চিহ্নটা এখন দেওয়ার নেই, দরকার নেই। ঠিক আছে, পরের লাইনে চলে যাও। পরের লাইনে হচ্ছে এ বি সি, এ বি সি তার হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ এ ওর স্কোয়ার আছে, বি এর স্কোয়ার আছে, সি এর স্কোয়ার আছে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি তার হোল স্কোয়ার লিখতে পারি। ডান দিকে কি আছে 24 গুণ 48 গুণ 32 যেমন ছিল রাখলাম। এবারে কি করছি দেখো তো, এই যে স্কোয়ারটা আমি তুলে দেবো, তাহলে এই স্কোয়ারটা তুলে দিলে ডান দিকটা কি হবে, ডান দিকে রুট হয়ে যাবে। তাই স্কোয়ারটা তুলছি কি করে না, বর্গমূল করে তুলছি, তাহলে ডান দিকেরটা আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে, তাই তো, এর আগের অঙ্কেও আমি বুঝিয়েছি। অতএব আমরা লিখতে পারি এ বি সি মানে এ গুণ বি গুণ সি সমান, রুট তুলে দিচ্ছি মানে ডান দিকে বর্গমূল হয়ে যাবে, ডান দিকে বর্গমূল, এইবারে আমি বর্গমূল চিহ্নটা দেব। ঠিক আছে, 24 গুণ 48 গুণ 32। তো দেখো এই যে বর্গমূলটা করার সময় আমরা 24-এর উৎপাদক বের করতে পারি, 48-এর উৎপাদক বের করতে পারি, 32-এর উৎপাদক বের করতে পারি, প্রত্যেকটার উৎপাদক বের করে করা। আর আমি একরকম টেকনিক শেখাচ্ছি, দেখো একটু অঙ্কটা ছোট হবে, আলাদা করে উৎপাদকও বের করতে হবে না। দেখো 24 এখানে 48 আছে মানে আমরা জানি 24-এর 2 গুণ হচ্ছে 48, 24 দুগুণে 48, তাহলে 24 গুণ 24 গুণ 2 করলাম। দেখো 48-কে 2 ভাগে ভেঙে দিলাম, 24 গুণ 2 মানে 48 হলো। আর এখানে দেখো 32 মানে কি, 32 মানে 5টা 2 কিন্তু। দেখো 32 সংখ্যাটাকে যদি আমি এখানটায় ভাঙি, শুধু 32 সংখ্যাটাকে ভাঙছি, 2 দিয়ে ভাঙালে 16 দুগুণে 32, 2 দিয়ে ভাঙালে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙালে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4, কটা 2 পেলাম 1 2 3 4 5টা। তাহলে এখানে 32-এর জায়গায় আমি দুটো 5টা 2 লিখে দিচ্ছি, 1 2 3 4 এই 5। ঠিক আছে, এটাকে আমি রাফে ডান দিকে রেখে দিলাম। তাহলে ভালো করে খেয়াল করো, এই 24 দুটো পেয়েছি মানে 24-এর কি 24-এর স্কোয়ার বর্গ। আর এখানে 2 কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6, তাহলে আমরা লিখতে পারি দুটো করে জোড়া ধরছি, এখানে দুটো 2 মানে 2 স্কোয়ার, আবার দেখো দুটো 2 মানে 2 স্কোয়ার, আবার দেখো দুটো 2 মানে 2 স্কোয়ার, তাই তো। তাহলে কত পাচ্ছি বলো তো, স্কোয়ার মানে কি বর্গের, এই যে বর্গমূল চিহ্নর ভিতরে স্কোয়ার আছে, তাহলে এরা প্রত্যেকে একটা করে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ বর্গ চিহ্নটা থাকবে না, তাই তো। তাহলে দেখো 24 বাইরে বেরিয়ে এলো, 2 বাইরে বেরিয়ে এলো, এই 2 এর বর্গ চলে যাচ্ছে অর্থাৎ 2, আর এই 2 এর বর্গ উঠে যাচ্ছে মানে 2। তাহলে কত হচ্ছে বলো তো, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 24-এর সঙ্গে আমরা 8 গুণ করে দেবো,
8 গুণ করলে কত হচ্ছে? 4 8 32 2 হাতে 3 8 2 16 17 8 19 192 হচ্ছে। তাহলে 192 পেলাম। এইটাকে আমি এইভাবে করলাম না করে 24-এর যেভাবে আমি 32-কে ভাঙিয়েছি না, সেইভাবে 24-কে ভাঙাতে 48-কে ভাঙাতে প্রত্যেকটা সংখ্যা যেগুলো জোড়ায় জোড়ায় থাকতো তার একটা করে বর্গমূল চিহ্নর বাইরে বেরিয়ে আসতো। বুঝতে পেরেছো? তাও হবে, সেক্ষেত্রে আমরা 192 পাচ্ছি, দেখতে পাচ্ছি। তাহলে এবিসি সমান পেয়েছি আমরা 192। এইবারে আমরা যদি এ আর বি দিয়ে গুণ করে দিই তাহলে সি পেয়ে যাব। তাহলে এই বিষয়টা যদি আমি আগে লিখে নিতাম তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধে হতো। দেখো আমি যদি এ গুণ বি, অতএব এ গুণ বি সমান কত? এ বি অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল ছিল 24, তারপরে বি গুণ সি, বি গুণ সি সমান কত? 48, আর এ গুণ সি, এ গুণ সি সমান কত ছিল? 32, তাই তো? 32। এই বাঁ দিকের গুলো গুণ করেছি, ডান দিকের গুলো ডান দিকে গুণ করেছি, এই বিষয়টা তাই ছিল। এবার দেখো এবিসি সমান কি? 92। তাহলে এখানে এ গুণ বি, এই এ বি দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সিটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? অতএব আমরা লিখতে পাচ্ছি, দেখো, অতএব এ বি সি বাই, প্রথমে এ বি দিয়ে গুণ করছি, এ বি দিয়ে ভাগ করছি, তাহলে এ বি, তাহলে এবিসি মানে কত? 192। আর এ ইন্টু বি বা এ বি সমান কত? 24, তাই তো? 24 দিয়ে ভাগ করে দিলাম। দেখো বাঁদিকে বি বি কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে, তাহলে সি পড়ে থাকছে। অতএব দেখো 24 আর 192-কে যদি আমরা ভাঙি, দেখো ছোট ছোট করে যদি আমরা কাটি তাহলে কি হচ্ছে? প্রথমে 3 দিয়ে ভাঙো, তাহলে 3 আসতে 24, তাই তো? আর এখানে 3 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো 19 আছে, মানে 3 6 18, 19 থেকে 18 চলে গেল, থাকলো 1, পরে 2 অর্থাৎ 12, অর্থাৎ 3 এ 4 12, তাই না? এবারে 8 দিয়ে সরাসরি কেটে দাও, 8 8টা 64, তার মানে আমরা কত পেলাম? অতএব, আচ্ছা এখানে লিখছি, অতএব দেখো এখানে এ বি চলে গেছে, উপরে পড়ে যাচ্ছে কি? সি। অতএব সি সমান পেলাম কত আমরা? 8। ঠিক একই রকম ভাবে এখানে এ বি সি ডিভাইডেড বাই, দেখো আমরা সি পেয়ে গেছি, তাহলে এখানে বিসি দিয়ে ভাগ করে দিই। বিসি পেয়ে যদি ভাগ করে দিই তাহলে বি আর সি কেটে যাবে, পড়ে থাকবে এ, অর্থাৎ এর মান পেয়ে যাব। তাহলে বিসি সমান কত? 48। তাহলে নিচে দেখো আমরা বি গুণ সি বা বিসি, এবিসি সমান 192 আমরা বের করেছি, আর বিসি সমান কত? 48। ঠিক আছে, এখানে দেখো বি বি কেটে গেল আর সি সি কেটে গেল, পড়ে থাকলো এ। এবারে দেখো 48 দিয়ে আমরা যদি কাটি তাহলে 3 দিয়ে যদি ভাঙাই তাহলে 48 মানে 3 1 3, 18 থাকলো, 3 6 18, অর্থাৎ 3 16 48 পেলাম। এবারে 3 দিয়ে ভাঙালে আমরা কত পেয়েছিলাম? 64 পেয়েছিলাম, তাই না? এই আগেই ভাঙিয়েছি দেখো। এবার দেখো 16 দিয়ে যদি 64-কে সরাসরি কেটে দিই, 4 16 64, তাই না? যদি তোমরা সরাসরি না কাটতে পারো, ছোট ছোট করে কাটবে, কোনো অসুবিধে নেই। অতএব আমরা কি পেলাম? দেখো এ সমান পেলাম 4, এ মানে কি? প্রথম সংখ্যা। এবারে দেখো এ পেলাম, সি পেলাম, এবারে একটা সংখ্যা বাকি আছে বি। এবারে দেখো এসি সমান 32, তাহলে এসি দিয়ে ভাগ করে দিলে এ কেটে যাবে, সি কেটে যাবে, পড়ে থাকবে বি, বি এর মান পেয়ে যাব। এসি সমান কি? 32। তাহলে দেখো আমরা একই রকম ভাবে করছি, অতএব এ বি সি বাই এসি, তাহলে এবিসি সমান কত? 192 পেয়েছিলাম, আর এসি সমান আমরা 32 জানি। দেখো এখানে সি সি কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি? বি। 32 কেটে দাও। দেখো যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কি হচ্ছে? 4 8টা 32, তাই না? উপরে 4 দিয়ে কাটো, দেখো 19 আছে, তাহলে 4 4 16, 4 5 20, 19 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 4 16, 19 থেকে 16 চলে গেল, তাহলে থাকলো কত? 16 17 18 19, অর্থাৎ 3 আর পরে 2 মানে 32, তাহলে 4 8 32, তাই না? 4 8 32। এবারে দেখো 8 আর এখানে উপরে আছে কত? 48, তাহলে 8 দিয়ে সরাসরি যদি আমরা 48 কেটে দিই, 6 8 48, অর্থাৎ 6 পাচ্ছি। তাহলে দেখো বি সমান আমরা পাচ্ছি কত? বি সমান পাচ্ছি 6। তাহলে বি সমান দ্বিতীয় সংখ্যা, এ সমান প্রথম সংখ্যা, সি সমান তৃতীয় সংখ্যা। তাহলে 3টি সংখ্যা আমাদের এখানে জানতে চেয়েছিল। দেখো সংখ্যা 3টি কি কি হবে হিসাব করি, তাহলে উত্তরটি আমরা এইভাবে লিখে দিতে পারি, অতএব 3টি সংখ্যা হবে,
প্রথম সংখ্যা পরপর লিখি। প্রথম সংখ্যা 4, 4, দ্বিতীয় সংখ্যা b অর্থাৎ 6 এবং তৃতীয় সংখ্যা কত পেয়েছি? c সমান তৃতীয় সংখ্যা, সেটা পেয়েছি 8। তাহলে 4, 6 এবং 8 এই তিনটে হচ্ছে সংখ্যা। এবার দেখো 10 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকার করেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। দেখো ভালো করে খেয়াল করে, এই যে 10 নম্বর দাগের অঙ্কটা ঠিক 6 নম্বর দাগের অঙ্কের কিন্তু রিপিট, একই অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ, এখানেও যে 18, 24 এবং 27 এরকম যে সারিতে দাঁড় করানো হয়েছিল এবং তাদেরকে কিন্তু নিরেট বর্গাকার ক্ষেত্রে, এখানেও দেখতে পাচ্ছ নিরেট বর্গাকার ক্ষেত্রে সাজানো ছিল, তাই না? একটা জিনিস এখানে খেয়াল করো, এখানেও কমপক্ষে কতজন বিদ্যালয়ে উপস্থিত ছিল, এখানেও দেখতে পাচ্ছ একটা শব্দ কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। আমি প্রথম ক্ষেত্রে অর্থাৎ 6 নম্বর দাগের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে কমপক্ষে কথাটা থাকলে আমরা কিন্তু লসাগু করেছিলাম, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে 12, 15 এবং 20 লসাগু করব। তো দেখো 10 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। প্রথমে আমরা করব কি? 12, 15 আর 20 লসাগু করব। তো দেখো আমরা প্রথমেই কিন্তু 5 দিয়ে ভাঙাচ্ছি। 5 দিয়ে ভাঙালে কত হচ্ছে দেখো তো? 12 তো ভাঙানো যাবে না, 12 12ই থাকবে। 5 দিয়ে ভাঙালে 3 5 15, 4 5 20, তাই তো? এবারে দেখো আমরা যদি 3 দিয়ে ভাঙাই তাহলে 3 4 12 থাকছে, 3 1 3, 4 যেমন ছিল থাকলো। ঠিক আছে, আমরা যদি সরাসরি 4 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 4 1 4, 1 করতে 1, 4 1 4। তাহলে দেখো এখানে সব নিচে 1 চলে এসছে। আমরা বাঁ দিকের যে বিষয়গুলো পেয়েছি 5, 3 এবং 4 তাদের গুণ করলেই কিন্তু লসাগু পেয়ে যাব। তো লসাগু আমরা সরাসরি না লিখে 6 নম্বর দাগের যে অঙ্কটা লিখেছিলাম তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, কিভাবে লিখেছিলাম দেখো। অতএব আমরা লিখব 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটাই কিন্তু 12, 15, 20 এর লসাগু। ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা মানেই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পেরেছো? তো ওইটার লসাগু না লিখে এইভাবে লিখছি, তার কারণ আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো তাহলে বাঁ দিকে কি কি আছে বলো? 5 আছে, 3 আছে আর 4 আছে, তাই তো? এটাকে আমরা লিখতে পারি 5 গুণ 3, আর 4কে আমরা লিখতে পারি কি 2 গুণ 2, তাই তো? এখানে দেখতে পাচ্ছি 2টাই কিন্তু জোড়াতে আছে, অর্থাৎ 2 গুণ 2 না লিখে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে জোড়ায় নেই কে কে? জোড়ায় নেই 5 এবং 3। কিন্তু এখানে বলেছে যে এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকার ক্ষেত্রে বর্গাকার করেও সাজান। তাহলে নিরেট বর্গাকারে সাজাতে গেলে আমি এখানে বুঝিয়েছিলাম 6 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে নিরেট বর্গাকারে সাজাতে গেলে অবশ্যই কিন্তু আমাদের যে সংখ্যাটা লাগবে সেটা হচ্ছে পূর্ণবর্গাকার পূর্ণবর্গ সংখ্যা লাগবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা তো এখানে নেই। পূর্ণবর্গ করতে গেলে এখানে একটা 5 আর একটা 3 কিন্তু আনতে হবে, তাই না? তবেই তো আমরা জোড়ায় জোড়ায় পাবো, তবেই তো আমি তাদের মাথায় বর্গ চিহ্নটা দিতে পারবো, তাই তো? তাহলে দেখো আমি বাইরে থেকে একটা কি করছি, 5 আনছি এবং 3 আনছি। তার আগে আমি কি লিখবো? এখানে যে বিষয়টা লেখা ছিল সেখানে আর একটা শব্দ অ্যাড করব, পূর্ণবর্গ শব্দটা অ্যাড করব। দেখো লিখছি, অতএব 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম কথা পর্যন্ত ছিল। তাহলে ক্ষুদ্রতমর সঙ্গে আর একটা শব্দ অ্যাড করলাম, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা না হলে নিরেট বর্গাকারে তো সাজানো যাবে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যায় আনতে গেলে আমাকে বাইরে থেকে একটা 5 আনতে হবে আর একটা 3 আনতে হবে। দেখো 5 গুণ আর একটা 5 আনছি, যেটা আনছি আমি নিচে দাগ দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 ছিল আর একটা 3 বাইরে থেকে আনছি, নিচে দাগ দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে আশা করি। তারপরে 2 গুণ 2 তো ছিলই, 2 গুণ 2 ছিলই।
তাহলে দেখো প্রত্যেকটা জোড়ায় জোড়ায় চলে এসছে, 5ও জোড়ায় চলে এসছে, 3ও জোড়ায় চলে এসছে, 2ও জোড়ায় চলে এসছে, তাই না? তাহলে জোড়ায় এসছে মানেই বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে গুণ করে দিই, দেখো 5 5 এ 25, এখানে 3 3 কত 9, এখানে 2 2 4। তাহলে দেখো এইভাবে করছি, এই 4 আর 25 গুণ করলে কত হচ্ছে বলো তো? 4 25 এ 100, 100-র সঙ্গে 9 গুণ করব, অর্থাৎ পাচ্ছি দেখো 9 100 900। তাহলে সেই যে সংখ্যা যেটা নাকি 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য, শুধু বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নয়, সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। এই 900 সংখ্যাটাকে কিন্তু আমরা যদি সাজাই তাহলে নিজের বর্গাকারে সাজাতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে যেটা জানতে চেয়েছে যে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল, আমরা লিখবো উত্তরটা এইভাবে, অতএব ওই দিন বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছিল উপস্থিত? 900 জন উপস্থিত ছিল। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা কোষে দেখি 18.3 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।